নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিন কয়েক আগে হুগলিতে একটা কর্মী সভায় গিয়েছিলেন। সেখানে যে কথাগুলো তিনি বলেছেন আমার মনে হয় সেগুলো যথেষ্ট ইঙ্গিতবাহী। দলের কাছে কর্মীদের গুরুত্ব অপরিসীম, কর্মীরাই দলের সম্পদ, এ কথাটা আমরা সবাই জানি। কিন্তু রাজ্য বিজেপির একটা বড় অংশের মানসিকতা ছিল যে হাওয়ায় সবকিছু হয়ে যাবে, মোদিজি আসবেন, জনসভা করবেন, রোড শো করবেন, মোদিজির জনপ্রিয়তাকে পুঁজি করে আমরা ভোট বৈতরণী পেরিয়ে যাব। কিন্তু সেটা হয়নি। যদিও বিজেপির প্রাপ্ত ভোট শতাংশের হারে বেড়েছে, তারা 12টি লোকসভা আসন দখল করেছে, 2019-এর থেকে 6টি কম, 5.5 লক্ষের বেশি ভোট 2021-এর তুলনায় তারা পেয়েছে। এখন প্রশ্ন হলো, যেটা সুকান্ত বাবু বলেছেন, যে বিরিয়ানি রান্না করতে গেলে চাল আর মাংসের মিশ্রণটা খুব জরুরি। আপনি কি চাল দিচ্ছেন, আপনি কি মাংস দিচ্ছেন, সেটাই জরুরি। আর মশলাটা হয় বিরিয়ানির গন্ধটা কিরকম হবে। অর্থাৎ মশলা হচ্ছে ভ্যালু অ্যাডিশন। দলের ক্ষেত্রে কর্মীরা হচ্ছে সব। মানে বিরিয়ানি রান্না করতে গেলে যেমন বিরিয়ানির চাল আর মাংসটা হচ্ছে সব থেকে জরুরি বিষয়, দলের ক্ষেত্রেও অনুগত কর্মীরা হচ্ছে সেই দলের প্রাণ ভোমরা। এ রাজ্যের অনেক বিজেপি নেতাকে দেখেছি, তারা মাঝে মধ্যেই বলতেন, পছন্দের সাংবাদিকদের সঙ্গে দেখা হলে বলতেন, দাদা একে সিবিআই কেন অ্যারেস্ট করছে না, একে ইডি কেন অ্যারেস্ট করছে না। সিবিআই ইডি কাউকে অ্যারেস্ট করলেই যদি ভোট বাক্সে তার ফায়দা পাওয়া যেত, তাহলে না হয় তাদের বক্তব্যে যৌক্তিকতা আছে বলে মেনে নিতাম। একটা এক্সাম্পল দেখুন, অনুব্রত মণ্ডল 2 বছরও হতে চলল তিনি জেলবন্দি, কিন্তু বীরভূমে তৃণমূলের দাপট কি একটুকুও কম হয়েছে? তাহলে যে অনুব্রতর বিভিন্ন নিদান, গুড় বাতাসা, চরম চরম ঢাক, রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন, 2018-এর পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় সব আসনে জয়ী, অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর অনেকে ভেবেছিলেন যে এবার তৃণমূলের বোলবালা কম হবে। কোথায়, কি হলো? বীরভূমের 2টো লোকসভা আসনে তৃণমূল জিতল। অর্থাৎ অনুব্রত সরে যাওয়ায় হয়তো প্রাথমিকভাবে সংগঠনের কিছুটা ক্ষতি হয়েছিল, কিন্তু সংগঠনের ক্ষয়ক্ষতি তারা মেরামত করে নিয়েছে। আর অনুব্রতের জন্যই বীরভূমে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারত না বলে যে বিজেপি সবসময় উচ্চস্বরে অভিযোগ করত, বামপন্থীরাও করত, তারা কিন্তু অনুব্রতবিহীন বীরভূমে দাগ কাটতে পারল না। অর্থাৎ সমর্থন আছে, কিন্তু সমর্থকদের বুথমুখী করবার জন্য যে সংগঠন বা ডেডিকেটেড ওয়ার্কারদের দরকার, সেটা রাজ্য বিজেপির ক্ষেত্রে নেই। বিশেষত কলকাতা এবং সন্নিহিত জেলা, দক্ষিণবঙ্গের অনেক জেলায় ব্যতিক্রম আছে, পূর্ব মেদিনীপুর। কারণ শুভেন্দু অধিকারীর 3.5 দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, ক্লাস রিপ্রেজেন্টেটিভ থেকে বিধায়ক, সাংসদ, মন্ত্রী, বিরোধী দলনেতা,
রাত দিন 7 দিন শুভেন্দু রাজনীতিটা করেন এবং তৃণমূলের সংগঠনের ইনস অ্যান্ড আউটস শুভেন্দুর থেকে ভালো কেউ বিজেপিতে জানে না। তাই শুভেন্দু সেখানে অর্গানাইজেশনটা করেছেন এবং পূর্ব মেদিনীপুর জেলার 2টো লোকসভা আসন তৃণমূলের থেকে বিজেপি ছিনিয়ে নিয়েছে এবং জেলার একটি মাত্র মানে পটাশপুর ছাড়া সবকটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে আছে, এই বিজেপি এগিয়ে আছে। তাহলে কাঁথির বা এই পূর্ব মেদিনীপুরের এই মডেলটা সারা রাজ্যে কেন বিজেপি অনুসরণ করছে না? ইডি সিবিআই কাকে গ্রেপ্তার করলো, কাকে জিজ্ঞাসাবাদ করলো, তাতে ভোটের ফলাফলের কি প্রভাব পড়তে পারে? অনুব্রতহীন বীরভূমে বিজেপি তো দাগ কাটতে পারেনি। তাহলে মূল বিষয়টা হচ্ছে সংগঠন, মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ। একসময় বামপন্থীরা সেটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তৃণমূল যাই বলুন, আপনাদের পাড়ায় যেখানেই আপনারা থাকুন না কেন, কিছু তৃণমূলের ছেলেকে আপনারা দেখতে পাবেন। তারা পার্টি অফিসে সামনে বসে আছে, পার্টি অফিসে টিভি চলছে, ক্যারাম খেলছে। তাদের সম্পর্কে আপনাদের বিস্তর অভিযোগ থাকতে পারে, কিন্তু 100 জনের মধ্যে 100 জনের বিরুদ্ধে আপনাদের কিন্তু অভিযোগ থাকবে না, কোথাও সেটা সম্ভব। এমন বহু ডেডিকেটেড তৃণমূলের কর্মীকে আমি চিনি ব্যক্তিগতভাবে, যারা তৃণমূলের জন্ম লগ্ন থেকে তৃণমূলটা নিষ্ঠার সঙ্গে করে। হয়তো এখন তার একটু কোণঠাসা, কিন্তু তাও তারা তৃণমূল করে, দলীয় দপ্তরে বসে, ভোটের প্রচারে, পাড়ায় মিটিং মিছিলে ভোটার স্লিপ দিতে তাদেরকে দেখা যায়। যারা কলকাতায় থাকেন আমার মতো বা কলকাতা সন্নিহিত জেলাগুলোতে থাকেন, আপনারা বলুন তো কজন আপনাদের বাড়িতে বিজেপির কর্মীদের দেওয়া ভোটার স্লিপ পেয়েছেন? তৃণমূলের দেওয়া ভোটার স্লিপ নিয়ে অধিকাংশ ক্ষেত্রে মানুষ ভোট দিতে গেছে। তা সত্ত্বেও 2,33,00,000 মানুষের সমর্থন বিজেপি পেয়েছে। বাংলায় তৃণমূলের বিকল্প বলতে এখন একমাত্র বিজেপি। বাম কংগ্রেসকে মানুষ এখন তৃণমূল বিরোধী বলে গুরুত্ব দিচ্ছে না। তারা মনে করে যে তৃণমূলকে যদি হটাতে পারে বিজেপি পারবে। কিন্তু বিজেপির বিভিন্ন নেতা বিভিন্ন দ্বীপের বাসিন্দা। বালুমাটির শুভেন্দুর সঙ্গে লালমাটির দিলীপ ঘোষের রসায়ন কেন মসৃণ নয়? কোন যুক্তিতে একেবারে শেষ মুহূর্তে দিলীপ বাবুর আসন পরিবর্তন করা হলো? তবে আমি একথাও বলবো, দিলীপ বাবু আসন পরিবর্তন করে যখন ওই বর্ধমান দুর্গাপুরে গেলেন, মর্নিং ওয়াক করতে করতে, গদা নিয়ে ঘুরতে ঘুরতে বললেন দিলীপ ঘোষ জিততে এসছে, লক্ষাধিক ভোটে জিতবেন। তারপর যখন হেরে গেলেন তখন তিনি দোষারোপ শুরু করলেন। আমার বক্তব্য, দিলীপবাবু যদি দলকে খোলাখুলি জানিয়ে দিতেন মেদিনীপুর ছাড়া আর কোনো কেন্দ্র থেকে তিনি লড়বেন না, দল যদি দেখে মেদিনীপুর কেন্দ্রে মনোনয়ন দিতে না চায় সেও কাফি, কিন্তু অন্য কোনো কেন্দ্রে তিনি যাবেন না। এই কথাটা কি দর্তহীনভাবে দিলীপবাবু জানিয়েছিলেন দলকে? তার অপছন্দ হলে কেউ জোর করে দিলীপবাবুকে অন্য কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঠাতো না। আসলে দিলীপবাবুও ভেবেছিলেন যে তিনি গেলে ওখানে জিতে যাবেন। এখন আশানুরূপ ফল না হওয়ায়, হেরে যাওয়ায় তিনি এখন দোষারোপ করছেন। দিলীপবাবু এখনো পর্যন্ত বিজেপির এই রাজ্যের সফলতম সভাপতি। সেই 2015 থেকে 21 কালপর্ব পর্যন্ত দুদফায় সভাপতি। তার আমলে বিজেপি প্রধান বিরোধী দল 77 জন বিধায়ক, লোকসভায় 18 জন সাংসদ পেয়েছে।
কিন্তু দিলীপ বাবু মূলত সংঘের প্রচারক, সেখান থেকে বিজেপিতে এসে প্রথমে সম্পাদক, সাধারণ সম্পাদক, তারপরে সভাপতি ইত্যাদি হয়েছিলেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিন্তু বাংলার মাটি সংঘের প্রচারক হিসাবে দিলীপবাবু দক্ষিণ চব্বিশ পরগনায় ছিলেন, উত্তর চব্বিশ পরগনায় ছিলেন, কলকাতাতেও কিছুদিন কাজ করেছেন, আন্দামানে ছিলেন, কিন্তু সংঘের প্রচারক আর পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা দুটো জিনিস এক নয়। সুকান্তবাবু রাজনীতিতে নবাগত, তিনি সভাপতি হয়েছেন। উত্তরবঙ্গের জেলাগুলোতে বিজেপির সংগঠন পূর্ব মেদিনীপুর বাদে দক্ষিণবঙ্গের অন্য জেলার থেকে অনেক ভালো। কিন্তু সুকান্তবাবু যে কথাটা বলেছেন সেটা খুব তাৎপর্যপূর্ণ, এটা অনেক বিতর্ক হবে। অনেকে মনে করেন যে সিবিআই ইডি প্রভাবশালীদের গ্রেপ্তার করলে পরেই বিজেপি নবান্ন দখল করে দেবে। তারা মূর্খের স্বর্গে বাস করছেন। হাতে গরম উদাহরণ আছে অনুব্রত মণ্ডল। 2 বছরের উপর অনুব্রত জেলে, কিন্তু তৃণমূলের দাপট কিন্তু বীরভূমে কমেনি। অর্থাৎ অনুব্রতহীন বীরভূমেও বিজেপি পায়ের তলায় মাটিটা শক্ত করতে পারেনি। এর দায় কার? যারা রাজ্য নেতৃত্বে আছেন, যারা সাংগঠনিক বিষয় দেখভাল করেন, তারাই দায়ী, তাদেরকেই দায়ভার নিতে হবে। এই যে সংগঠন সম্পাদক, এখানে আরএসএস এর লোকজনই বসে, কিন্তু এই সংগঠন সম্পাদককে নিয়ে এই রাজ্যের এত বিতর্ক কেন? বিতর্ক যখন হচ্ছে তখন সেই বিতর্কের কারণ বিজেপির শীর্ষ নেতৃত্বকে খুঁজে বার করতে হবে, বিকল্প মুখের চিন্তা ভাবনা করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এই সংগঠন সম্পাদকের পদ। সেখানে আসীন ব্যক্তির বিরুদ্ধে দলের একাংশের যদি তীব্র ক্ষোভ থাকে, এবং সেই ক্ষোভ তারা লোকাল ট্রেনের কামরায় বিজেপির পুরনো দপ্তরের সামনে যখন উগরে দেন, তখন সেটাকে ইগনোর করা মূর্খামি। ধরুন এবারের লোকসভা ভোটের গেম চেঞ্জার লক্ষ্মীর ভান্ডার, অন্তত দক্ষিণবঙ্গে, প্লাস দক্ষিণবঙ্গে মাইনরিটি কনসলিডেশন। তাহলে লক্ষ্মীর ভান্ডারের কাউন্টার ন্যারেটিভ তো অন্নপূর্ণা ভান্ডার। বিজেপির কোন নেতা সেইভাবে অন্নপূর্ণা ভান্ডারের কথা ঘরে ঘরে গিয়ে প্রচার করেছে? শুভেন্দুবাবু, সুকান্তবাবু জনসভায় একাধবার বলেছেন। তৃণমূলের মূল প্রচারের সুরটাই বাধা ছিল লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্র করে। নির্বাচনের সময় যদি আপনারা এফএম ক্যাম্পেন শুনতেন বা সমাজ মাধ্যমে তৃণমূলের ক্যাম্পেন দেখতেন, একটা হচ্ছে কেন্দ্রের বঞ্চনা, 2 হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারকে প্রাপকদের ভাতাজীবী বলে অপমান করার অধিকার বিজেপির নেতাদের কেউ দেয়নি। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এই ধরনের প্রকল্প বিজেপি সরকারই চালু করেছে। মধ্যপ্রদেশের এতদিনের সরকার থাকা সত্ত্বেও প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া তো উঠল না, বরঞ্চ প্রো ইনক্যাম্বেন্সি হলো লাডলি বেহনা যোজনা বা লাডলি লক্ষ্মী যোজনার জন্যই। আর এখানকার বিজেপি নেতারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রাপক তাদেরকে ভাতাজীবী বলে কটাক্ষ করছে। নিজেদের অ্যালিয়েনেট করলেন বাংলার মাতৃশক্তির সঙ্গে। শুভেন্দুবাবু, সুকান্তবাবু বলেছেন 1000 নয় 3000 টাকা করে তারা দেবেন, কিন্তু সেই প্রচার ঘরে ঘরে গিয়ে কেন তারা করতে পারলেন না? তাদের কর্মীরা কেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলতে পারলেন না যে আমরা ক্ষমতায় আসলে অন্নপূর্ণা ভান্ডার চালু করব, 1000 টাকা নয়, আপনারা 3000 টাকা করে পাবেন। অন্যান্য রাজ্যেও বিজেপি
মাতৃশক্তিকে আর্থিক সহায়তা করে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। বলেছিলেন আপনারা? বলেন। শুধু ইডি সিবিআই প্রভাবশালীদের অ্যারেস্ট করবে, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করতে হবে, সেগুলোই নাকি সর্বরোগ অবিশল্যকর। সংগঠন কোথায়? কেন্দ্রীয় নেতৃত্বকে অনেক ক্ষেত্রে ভুল রিপোর্ট পাঠানো হয়। কেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় বিজেপির সংগঠন এত দুর্বল? সেই সংগঠনকে মেরামত করার কি কাজ আপনারা করেছেন? কেন বিস্তীর্ণ অঞ্চলে লোকসভা নির্বাচনের সময় বিজেপির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিতে পারেনি? ব্যতিক্রম উত্তরবঙ্গের অনেক জেলা, পূর্ব মেদিনীপুর, তাহলে পূর্ব মেদিনীপুরের মডেলটা সারা বাংলায় অনুসরণ করা হোক। আর নেতাদের মধ্যে এত খেয়ে চাপান উতর কেন? এটাও তো বড় প্রশ্ন। আপনারা নাকি পার্টি উইথ দ্য ডিফারেন্স, আপনারা নাকি ক্ষমতার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। ক্ষমতা এখনো দূরস্থ। তার আগেই যদি ঝগড়াকে শিল্পের পর্যায়ে নিয়ে যান, তাহলে পশ্চিমবঙ্গের যে 2.33 লক্ষ মানুষ আপনাদের আশীর্বাদ দিয়েছেন, তাদের মুখ ফুরিয়ে নিতে কিন্তু খুব একটা সময় লাগবে না। ধরুন বাই ইলেকশনে পরাজিত হয়েছে, বাই ইলেকশনে শাসক দলই জেতে, আমি মেনে নিলাম অনেক অনিয়ম হয়েছে, ভোট লুট হয়েছে, পুলিশ দলদাসের মতো কাজ করেছে, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। কিন্তু বাগদা, রায়গঞ্জ, মানিকতলায় আপনারা যাদের প্রার্থী করেছিলেন তাদের কি ক্রেডেন্সিয়াল? বাগদায় যাকে আপনারা প্রার্থী করলেন, আপনার দলের লোক নির্দলয়ে দাঁড়িয়ে পড়লো, বলল 80 লক্ষ টাকার বিনিময়ে প্রার্থীপদ পেয়েছে। যে কল্যাণ চৌবে মামলা করে মানিকতলাকে বিধায়ক শূন্য করে রেখেছিলেন, হেরে যাওয়ার পর তার টিকিটই মানিকতলার লোকজন খুঁজে পায়নি, তাকে আবার প্রার্থী করা হলো। রায়গঞ্জ কেন্দ্রে সম্ভবত ভদ্রলোকের নাম দেবাশিস সরকার, অধ্যাপক, দীর্ঘদিন ধরে বিজেপি আরএসএস এর সঙ্গে যুক্ত, স্বচ্ছ ইমেজ ছিল, তাকে প্রার্থী না করে এই টানকোট মানুষকে কে প্রার্থী করলো? বিজেপির লোকজনই ভোট দেয়। কারণ মানুষের ইমেজ কি সেটা রায়গঞ্জের মানুষ জানে। বিজেপির নেতারা যদি মানুষের মনোভাব না জানেন, সেটা তাদের অপদার্থতা। এভাবে চললে সখাত সলিলে ডুববেন। এখনো সময় আছে। তৃণমূল বিরোধী জনতা সিংহভাগ আপনাদের সঙ্গে আছে। তাদেরকে বুথমুখী করা ভোটের সময়। আপনারা কি করতে চান সেই ভিশন ডকুমেন্ট তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলা। মাতৃশক্তি যারা লক্ষ্মীর ভাণ্ডার পান, তাদেরকে ভাতাজীবী বলে অপমান করবেন না। ভারতবর্ষের সমস্ত অঙ্গরাজ্যেই, প্রায় সবকটি রাজ্যেই এই ধরনের স্কিম আছে। বিজেপি শাসিত রাজ্যেও আছে, আসামে আছে, মধ্যপ্রদেশে আছে, সব জায়গায় আছে। বরঞ্চ যে অন্নপূর্ণা ভাণ্ডারের কথা আপনারা বলছিলেন, যে 3000 টাকা করে মাতৃশক্তিকে দেয়া হবে, প্রতি বছর স্কুল সার্ভিসের পরীক্ষা হবে, শূন্য পদে পূরণ হবে, ডিএ কেন্দ্রীয় সরকারের হারে দেয়া হবে, সেটা নিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচার করতে হবে। সেটা তখনই সার্থক হবে, সম্ভব হবে, যখন আপনাদের একটা শক্ত পোক্ত সংগঠন থাকবে। রাজনীতিতে শর্টকাট দিয়ে কোনো সাফল্য আসে না। মমতা বন্দ্যোপাধ্যায়ও কোনো শর্টকাট দিয়ে ক্ষমতায় আসীন হননি। 2004-এর লোকসভা নির্বাচনে শুধুমাত্র দক্ষিণ কলকাতা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। 2006 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল 30টি আসন পেয়েছিল। তারপর 2008-এর পঞ্চায়েত, 2009-এর লোকসভা এবং 2011-এর বিধানসভায় কি হয়েছিল আপনারা জানেন। কার্যত শূন্য থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস বাংলায় ক্ষমতায় এসেছিল।
আর বিজেপি এখানে প্রধান বিরোধী দল, ৩৯% মানুষের সমর্থন, ১২ জন লোকসভার সদস্য, তারপরেও বিজেপি যদি সংগঠন মজবুত করতে না পারে, তাহলে সখাত সলিলে ডোবা তাদের কেউ আটকাতে পারবে না, স্বয়ং ঈশ্বর আসলেও পারবেন না।